আমাদের আজকের বিষয় হলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন। ঠিক আছে, তোমাদের ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের যতগুলি ইউনিট আছে তার মধ্যে সবথেকে কঠিন বলে মনে করা হয় এটাকে। মানে ছাত্রছাত্রীরা এই অধ্যায়ের যতগুলি আছে এগুলিকে সবচেয়ে কঠিন বলে মনে করে, আর এখান থেকে সবচেয়ে বেশি মার্কের প্রশ্ন আসে। 5 মার্কসের 4 মার্কসের যে কোশ্চেনগুলি আছে এখান থেকে আসে। ঠিক আছে, তার জন্য প্রত্যেকটা কোশ্চেনকে ভালো করে স্টাডি করতে হয় এবং তোমাদেরকে যে সূত্রগুলো আমি প্রোভাইড করেছিলাম ওগুলি মনে রাখতে হবে। বাস, যদি এই দুইটা জিনিস তোমরা আয়ত্ত করতে পারো, তোমার প্রিভিয়াস ক্লাসের মধ্যে যে আমি চিত্রগুলি করিয়েছিলাম এবং কোন ডায়াগ্রামে থাকলে আমরা কী কী লিখি, যদি ওই কনসেপ্টে ধরতে পারো তাহলে এখান থেকে যে কোনো অঙ্ক আসলে তোমরা সহজেই সলভ করতে পারো। এই যে সবাই যে বলে কঠিন, ওই কঠিন জিনিসটা রাখবে। ঠিক আছে, তো প্রথমত অঙ্ক শুরু করার আগে আমরা কয়েকটা জিনিস জেনে রাখি যেগুলি এই অধ্যায়ের একদম মেইন গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবে, যদি কোশ্চেনের মধ্যে আয়ত ক্ষেত্র উল্লেখ থাকে, আমার লক্ষ্য করো আয়ত ক্ষেত্র উল্লেখ থাকে, তার মানে কোশ্চেনের দেওয়া থাকুক বা না থাকুক আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ লিখব। ঠিক আছে, প্রথম টপিক কি বললাম আমি? আয়তক্ষেত্র। লেখো আয়তক্ষেত্র। মানে কোনো কারণে যদি আমি আয়তক্ষেত্রের কথা উল্লেখ পাই, আমি সাথে সাথে কি লিখবো? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রের প্রস্থ। আবার যদি দেখি প্রশ্নের মধ্যে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা, লিখবো। দেওয়া নাই মানে এক্স বা এ বি সি যাই হোক ধরা ধরবো। ঠিক আছে, আয়তক্ষেত্র আছে মানে আমরা কি লাগবে? দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্যকে আমরা এল ধরি, প্রস্থকে আমরা বি ধরি। বুঝতে পারলাম কিনা? যদি কোশ্চেনে দেখি আমরা যে এখানে বর্গক্ষেত্রটা উল্লেখ আছে, যে ওটা পার্ট আছে যেটা কিসের মতো? বর্গক্ষেত্রের মতো। লিখে রাখো বর্গক্ষেত্র, একদম সংক্ষেপে লিখে রাখো। এল এবং বি এগুলো তোমরা জানো, গত ক্লাসে পড়িয়েছিলাম, তার জন্য আমি ডিটেলসে না লিখে সংক্ষেপে লিখছি। ঠিক আছে, বর্গক্ষেত্র লেখা আছে মানে আমরা তার কি লিখবো? বাহু। ঠিক আছে, আর বর্গক্ষেত্রের বাহুকে আমরা কি ধরতে পারি? এ ধরতে পারি বা এল ধরতে পারি। ঠিক আছে, বর্গক্ষেত্র আছে মানে আমরা কি লিখবো? বাহু লিখবো। আর এই বাহুকে আমরা এল ধরতে পারি বা এও ধরতে পারি। কনসেপ্ট ক্লিয়ার কিনা? নেক্সট, যদি দেখা যায় যে এখানে আয়ত ঘনক আছে, আয়ত ঘনক, আয়ত ঘনক লেখাটি প্রশ্নের মধ্যে পাওয়ার সাথে সাথে আমরা ফার্স্ট লিখবো আয়ত ঘনকের দৈর্ঘ্য, আয়ত ঘনকের প্রস্থ, আয়ত ঘনকের উচ্চতা, মানে হলো এল বি এইচ। প্রত্যেকটা টার্ম লিখে রাখবো এল বি এইচ। যদি কোশ্চেনের মধ্যে আমরা ঘনক কথাটি পাই, ঘনক, তাহলে শুধু আমরা লিখবো ঘনকের সকল বাহু সমান আসে, শুধু বাহুর দৈর্ঘ্য এল ধরতে পারো বা এ ধরতে পারো। ঠিক আছে, এখান থেকে দেখো দুটো কমন পয়েন্ট পেলাম। কি কি? বর্গক্ষেত্র বা ঘনক যদি থাকে তাহলে শুধু বাহুর দৈর্ঘ্যের প্রয়োজন হয়। হলো এই জায়গাটা। এবার কথা হলো, যদি চুং আসে, যদি কোশ্চেনের মধ্যে দেখতে পাই আমরা চুঙের কথা উল্লেখ করা আছে, চুং আছে মানে আমরা তার ব্যাসার্ধ লিখবো। আর মানে কি? ব্যাসার্ধ। ঠিক আছে, তারপর উচ্চতা লিখবো। উচ্চতা মানে কি? এইচ। চুঙের কথা উল্লেখ থাকলে আমরা লিখবো চুংটির ব্যাসার্ধ, চুংটির উচ্চতা। দেওয়া থাকলে ব্যাসার্ধ বসাবো, না থাকলে ধরবো। উচ্চতা দেওয়া থাকলে বসাবো, না হলে ধরবো। গেল চুঙের ব্যাপার। যদি থাকে তোমাদের শঙ্কু, কোশ্চেনের মধ্যে আমরা শঙ্কু কথাটির উল্লেখ পেলাম। শঙ্কু পাওয়া মাত্রই আমরা শঙ্কুর ব্যাসার্ধ লিখবো, তার উচ্চতা লিখবো এবং তার তির্যক উচ্চতা লিখবো। তির্যক উচ্চতাকে আমরা কি ধরি? এল ধরি। মনে রাখবে, এল মানে হলো তির্যক উচ্চতা। ঠিক আছে, শঙ্কুর ক্ষেত্রে আর এইচ এল প্রয়োজন। মানে এল মানে হলো কি? তির্যক উচ্চতা। তাও এল সবসময় প্রয়োজন না, যখন সূত্রের মধ্যে এলটা লাগবে তখনই এলটা আমরা করবো, আদারওয়াইজ দরকার নেই। যদি আমরা কোশ্চেনে পেয়ে থাকি গোলক, ঠিক আছে, গোলক বা বৃত্ত, তাহলে শুধুমাত্র ব্যাসার্ধের প্রয়োজন। লিখবো আমরা গোলকটির ব্যাসার্ধ বা বৃত্তটির ব্যাসার্ধ। ঠিক আছে, এতটুকু জায়গাটা ভালো করে আবার রিভাইজ করে নাও যে কি থাকলে আমরা কি ধরবো।
যদি আয়তক্ষেত্র থাকে কি ধরবো আমরা? দৈর্ঘ্য এবং প্রস্থ। কোশ্চেনে কি বের করতে বলেছে, কি করতে হবে, আবার কি আয়তক্ষেত্রকে কাটা হয়েছে না কি করা, কিচ্ছু দেখা দরকার নেই। আয়তক্ষেত্র কথাটা উল্লেখ পেয়েছি মানে আমরা লিখবো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, আয়তক্ষেত্রটির প্রস্থ। প্রথম কাজ শেষ। দ্বিতীয় স্টেপ, বর্গক্ষেত্র কথা উল্লেখ আছে মানে লিখবো কি? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। যদি আয়তঘনক থাকে কি লিখবো? আয়তঘনকটির দৈর্ঘ্য, তার প্রস্থ, তার উচ্চতা। ঘনক মানে বাহুর দৈর্ঘ্য, চুং কথাটি উল্লেখ থাকা মানে তার ব্যাসার্ধ, তার উচ্চতা। শঙ্কু মানে ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা, আর তির্যকটা ডিপেন্ড করবে কি বের করতে বলে তার উপরে। যদি প্রয়োজন হয় করবো, না তো দরকার নেই। আর গোলক বা বৃত্ত আছে মানে কি? আমরা ব্যাসার্ধ ধরে নেব। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার সবার? একটু ভালো করে দেখে নাও, তারপরে আমরা একদম এক্সারসাইজ শুরু করবো 13.1। তো ফার্স্ট রিভাইজ করে নাও যে কি থাকলে আমরা কি ধরি। দেখা হয়েছে সবার? তবে দেখো 13.1 এক্সারসাইজ 13.1 এর ফার্স্ট কোশ্চেন। পরে দেখো কি লেখা আছে। দেওয়া আছে দুটি ঘনক যাদের প্রত্যেকটির আয়তন বলা আছে 64 ঘন সেমি বা সেমি কিউব। দুইটা ঘনকের কথা উল্লেখ আছে, তাদের আয়তন দেওয়া আছে 64 ঘন সেমি। খুবই ইম্পর্টেন্ট, দেখা যায় প্রত্যেক বছরে হয়তো শর্ট কোশ্চেন অথবা 2 মানের অথবা 5 মার্কসের এখান থেকে একটা কোশ্চেন দেয় ঘনক বা আয়তঘনককে কম্বাইন করে। ঠিক আছে? বলেছে উৎপন্ন, তাদেরকে প্রান্ত বরাবর যুক্ত করা হলো, তাহলে উৎপন্ন আয়ত ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো ফার্স্ট যে দেওয়া আছে আয়তনটা, সেটা কার দেওয়া আছে রে? ঘনকের না? তো ঘনক কথাটা উল্লেখ পেলাম মানে আমরা কি লিখবো? ফার্স্ট ঘনকের বাহুর দৈর্ঘ্য লিখে নাও। অঙ্ক কি হবে, কোথা থেকে করবো, কিচ্ছু দেখা দরকার নেই। ঘনক লেখা আছে মানে লিখবো ঘনকটির বাহুর দৈর্ঘ্য। যেহেতু দেওয়া নেই ধরবো কি? এ সেমি। ঘনকটির বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম কি আমরা? এ সেমি। তারপর দেখো কি দেওয়া আছে? ঘনকটির আয়তন দেওয়া আছে না? আমরা সাধারণত ক্ষেত্রফল আয়তন বের করি, আর এখানে অলরেডি দেওয়া আছে। যদি কোথাও আমরা যেগুলি বের করি, যে সূত্রগুলি শিখেছিলাম ওইগুলি দেওয়া থাকে, তাহলে আমরা লিখবো কি? প্রশ্ন অনুসারে। মনে থাকবে? প্রশ্ন অনুসারে লিখে কি লিখবো? সূত্রটা ইকুয়াল টু দেওয়া আছে কত? 64 লিখে নেব। প্রশ্ন অনুসারে তাহলে যেহেতু ঘনক বলেছে, ঘনকের আয়তনের সূত্র কি রে? ঘনকের আয়তনের সূত্র কি ছিল? মনে আছে কি? বাহু কিউব। ঘনকের আয়তন সূত্র ছিল কি? বাহু কিউব। বাহু কিউব ইকুয়াল টু দেওয়া আছে কত? এটা 64। একটি বিষয় লক্ষ্য রাখবে, নরমালি আমরা আয়তন, ক্ষেত্রফল যাই লিখি না কেন লাস্টে ইউনিট লিখি, একক লিখি না? সেমি হোক সেমি, বর্গ মিটার হোক বা ঘন সেমি হোক লিখি। কিন্তু যখন প্রশ্ন অনুসারে লিখবো আমরা, তখন তো দুই দিয়ে তুলনা করছে না। তুলনা করার সময় কিন্তু আমরা কোনো একক লিখবো না। মনে থাকবে এটা? যখনই প্রশ্ন অনুসারে করবো তখন কোনো একক আসবে না। লাস্টে যখন আনসার আসবে, আনসারটা বের হওয়ার পরে আমরা এককটা বসাবো। বাহুর মান কত এখানে? এ লিখবো কি? এ কিউব ইকুয়াল টু 64 বা এখন দেখো এর উপর কিউব দেওয়া আছে, ইকুয়াল টু লেখা আছে 64। আমার কি এ কিউবের প্রয়োজন নাকি এর প্রয়োজন? যদি আমরা যে কোনো অ্যালফাবেট, শুধু এই অঙ্কটা না, যে কোনো অঙ্ক করতে গিয়ে যদি দেখা যায় আমার যার মানে দরকার তার উপরে কিউব আছে আর এখানে একটা আনসার আছে, তখন কাজ হবে সব দিকে আমরা কিউব রুট করে দেব। অর্থাৎ এখান থেকে কিউবটা উঠে যাবে, এখানে হবে এই যে রুট ওভার দিয়ে এখানে 3 লিখবে, এটা বলা হয় কিউব রুট অফ 64। মনে থাকবে এটা? যে কোনো অঙ্কের সময় যে কোনো জায়গায় যদি আমি যার মান বের করব তার উপরে কিউব চিহ্ন থাকে, তখন পরের লাইনে কি লিখবো? তাকে সিঙ্গেল লিখবো, আর তারপরে কিউব রুট অফ ওই নাম্বারটা। আর কিউব রুট শব্দের অর্থ হলো এই রুটের ভিতরে থাকা যে নাম্বারটা আছে সেটা ভাঙাবো আমরা। ভাঙানোর পরে প্রতি 3টা থেকে একটা সংখ্যা বের হয়ে আসে, তার অর্থ হলো এটা। তাহলে আমরা কি লিখতে পারি? কিউব রুট অফ
64 যে আছে 64 কে ভাঙিয়ে দেখি আমরা কি আসে 2 দিয়ে ভাঙালে 32 2 দিয়ে ভাঙালে হবে 60 2 দিয়ে হলে 8 2 4 2 2 তো 2 পেলাম কয়টা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর কিউব রুট মানে কি বলেছিলাম প্রতি তিনটা থেকে একটা বের হয়ে আসে তাহলে এই তিনটা দুইয়ের থেকে একটা দুই আসবে আর এই তিনটা দুইয়ের থেকে একটা দুই আসবে পেলাম কত আমরা 4 তার মানে আমরা এখান থেকে দেখো ওই ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম প্রথম আমাদের যে উদ্দেশ্য ছিল আমরা এতটুকু কমপ্লিট করব ঠিক আছে কিনা বুঝলি সবাই কোনো লাইন একটা লাইনও না বুঝে কিন্তু তুলবি না বুঝে সাথে জিজ্ঞাসা করবি এগুলি এমন বুঝলে খুব ইজি আগে বললাম না বুঝলে খুব কঠিন লাগবে ঠিক আছে তো যেহেতু আমরা বুঝতে পারলাম ঘনকের বাহু দৈর্ঘ্য হলো কত 4 সেন্টিমিটার তাই না এখন আমরা পরের লাইনটা বলবো কি বলেছে ঘনক দুটিকে কি বলেছে প্রান্ত বরাবর যুক্ত করেছে এবং প্রান্ত বরাবর যুক্ত করার পর কি উৎপন্ন হয়েছে তাও তারা বলে দিয়েছে আয়তঘনক না এই লাইনটি আমরা লিখব যে ঘনক দুটিকে প্রান্ত বরাবর যুক্ত করার ফলে উৎপন্ন আয়তঘনকটির আয়তঘনক শব্দটা পেলাম মানে আমরা কি লিখব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লিখে নাও সেম ভাবে দেখে থাকি যে ঘনক দুটিকে প্রান্ত বরাবর যুক্ত করার ফলে ঘনক দুটিকে প্রান্ত বরাবর যুক্ত করা হলে উৎপন্ন আয়ত ঘনকটির দৈর্ঘ্য ব্র্যাকেটে L ইকুয়াল টু নিচে প্রস্থ ব্র্যাকেটে B ইকুয়াল টু তারপর হলো উচ্চতা ব্র্যাকেটে H ইকুয়াল টু তো লক্ষ্য করে দেখো যেহেতু দুইটা ঘনককে পাশাপাশি যুক্ত করা হয়েছে ধরে নাও এটা একটা ঘন আকৃতি বস্তু তাকে আরেকটি ঘন আকৃতি বস্তুর সাথে যুক্ত করা হয়েছে ঠিক আছে এরকম করলে আমরা আগে শিখেছিলাম তার কি পরিবর্তন হয় প্রস্থ দৈর্ঘ্য উচ্চতার মধ্যে পরিবর্তন কোনটা হয় শুধুমাত্র দৈর্ঘ্যের পরিবর্তন হয় কারণ দেখো আমি যতই যুক্ত করি না কেন এই জায়গাটা তো সেমই থাকবে না সেমের ভিতরে যে প্রস্থটা তাও সেম থাকবে শুধুমাত্র চেঞ্জ হয় কোন জায়গাটা এই দৈর্ঘ্যটা তো যেহেতু ঘনক তার প্রত্যেকটা বাহু কত 4 সেমি করে এটাও 4 দৈর্ঘ্য 4 উচ্চতা 4 প্রস্থ 4 তাহলে এই ক্ষেত্রে প্রস্থ এবং উচ্চতা নো চেঞ্জ কত হবে এটা 4 সেমি উচ্চতাও কত হবে 4 সেমি কিন্তু দৈর্ঘ্যটা পরিবর্তন হয় কিভাবে হয় যেহেতু দুইটাকে পাশাপাশি যুক্ত করা হয়েছে একটা যদি হয়ে থাকে 4 সেমি আর এটাও যদি হয়ে থাকে 4 সেমি যুক্ত করলে মোট কত হয় 8 সেমি তাহলে আমাদের দৈর্ঘ্য তো আসবে 8 সেমি ডাইরেক্টলি লিখলে লিখবি 4 + 4 = 8 সেমি তাহলে আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা পেয়ে গেলাম তারা কি বের করতে বলেছে আয়তঘনকের সমতলের ক্ষেত্রফল লিখে দিন সুতরাং একটা ঘনকের কি থাকে দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে উচ্চতা থাকে তো ঘনকের বাহু দৈর্ঘ্য পেলাম কত আমরা 4 তাহলে এই ঘনকের দৈর্ঘ্য কত প্রস্থ কত উচ্চতা কত 4 সবগুলো 4 কোশ্চেনে কি লেখা আছে ঘনক দুটিকে কি করা হয়েছে প্রান্ত বরাবর এই যে যুক্ত করলাম দুইটা যুক্ত করলে তার কি উচ্চতা বৃদ্ধি পায় প্রস্থ বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় শুধুমাত্র দৈর্ঘ্য ধরে না এই যে এটা কলমটা ধরে না এই কলমটার মোটাটা এটা সেম মোটা আমি এইভাবে লাগানোর ফলে কি এটা বেশি মোটা হয়ে যাবে এটা মোটা বেশি হবে এই জায়গাটা মোটা বেশি হবে কিছু হয় না তো বেশি হলো কোন জায়গাটা লম্বাটা দৈর্ঘ্যটাই পরিবর্তন হয় বাকি যা ছিল কি সব সমান যেহেতু দুইটা ঘনককে পাশাপাশি যুক্ত করা হয়েছে ওই ঘনকের প্রস্থ তো পরিবর্তন হয় না প্রস্থ কত 4 আসলে 4 হবে
উচ্চতা 4 ছিল 4 হবে, একমাত্র পরিবর্তন কোনটা হয় দৈর্ঘ্য। এই কারণে প্রত্যেকটা ঘনকের যদি 4 4 করা হয় দুইটা লাগালাগি আসে 4 + 4 8, এটা হলো তার দৈর্ঘ্য পরিবর্তন। এখন দেখো আয়ত ঘনকটির সমতল ক্ষেত্রফল। সুতরাং আয়ত ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র ছিল কি রে? 2 × L + B B + H LB + BH + HL, সাথে কি ছিল বর্গ একক। মানগুলি বসা, ক্যালকুলেশন কর, দেখতো কত আসে। কত? দৈর্ঘ্য হলো 8 × 4 4 × 4 + 4 × 8 সেমি স্কয়ার 2 × 4 = 32 4 4 16 4 8 32 সেমি স্কয়ার 2 × কত আসে রে? 80 আসে। 80 সেমি স্কয়ার কত আসলো? 160 সেমি স্কয়ার। বাস আয়তঘনকটির ক্ষেত্রফল বের হয়ে গেল। বুঝলি কি না স্টেপটা? মানে কোনো অঙ্ক করার পরে কঠিনভাবে নিবি না যে এত বড় লাইন এত লেখা আছে কিভাবে করব। প্রথম যা যা স্টেপ শেখানো হয়েছে তা থেকে একটা স্টেপ বাই স্টেপ কাজ করবেন, অটোমেটিক উত্তর চলে আসবে। ঠিক আছে, তুলে নাও ওটা, তারপর আমরা সেকেন্ড নাম্বার করব। আর যারা তোলা হয়ে গেছে তারা সেকেন্ড নাম্বার করে পড়ো, পরে দেখো তারা একটা কম্বিনেশন বলেছে, কারোর মধ্যে কিছুটা বসানো হয়েছে, কার মধ্যে কাকে বসানো হয়েছে বা কি করতে হয়েছে তার ডায়াগ্রামটা আগে ড্র করো। কি বলেছে কিভাবে তার ডায়াগ্রামটা হবে ওইটা আগে ড্র করো, তারপর আমরা অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটার মধ্যে কি বলেছে দেখো, একটি বিকারের আকৃতি হলো ফাফা অর্ধগোলকের উপরে বসানো। দেখো কথা মতো আছে, কার উপরে বসানো? অর্ধগোলকের উপর বসানো। অর্ধগোলক আঁকতে পারতো আমরা, দেখে নাও। বললাম না কঠিনভাবে নেওয়ার দরকার নাই, অর্ধগোলকের বলেছে মানে কি আমি একটা অর্ধগোলক আঁকবো, তারপরে লাইনটা করবো একটি অর্ধগোলক আঁকি আমি। আঁকলাম একটা অর্ধগোলক, ঠিক আছে। আচ্ছা, অর্ধগোলকের উপর বসানো কি বসিয়েছে দেখো তো, একটি চোঙ। ফাফা নাকি দেখা দরকার নাই, কি বসানো আছে এর মধ্যে? চোঙ। তার উপরে তো উপরে একটা চোঙ আঁকো, নিচে তল তো দেওয়া আছে না, উপরে চোঙ আঁকো একটা। আঁকলাম কিনা? প্রত্যেকটা অঙ্কের কাজ এটাই, সব বলা থাকে, শুধু আমরা চিত্রটা ড্র করবো কার উপরে কাকে বসানো আছে। চিত্রটা শিখলাম আমরা। এখন দেখো এই চিত্রের মধ্যে কি কি প্রয়োজন। প্রথম নিচেটা কিসের মতো রে? অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের কি প্রয়োজন? গোলকের কি প্রয়োজন? গোলকের কি প্রয়োজন? ব্যাসার্ধ প্রয়োজন। ঠিক আছে, এই ব্যাসার্ধ কোন জায়গাটা হবে? মাঝখান থেকে এই জায়গাটা ব্যাসার্ধ প্রয়োজন। তো গোলকের কাজ শেষ। আবার হলো উপর কি আছে? চোঙ। চোঙের কি কি প্রয়োজন? ব্যাসার্ধ এবং উচ্চতা। তো গোলকের ব্যাসার্ধ যেটা, চোঙের তো এটাই, তার উপর বসানো আছে। তো ব্যাসার্ধের কাজ গেল, রইল কোনটা? উচ্চতা। কোনটা? এই জায়গাটা, যেখান থেকে শুরু করে এই জায়গাটা না উচ্চতা। আমরা আইডেন্টিফাই করলাম কি কি প্রয়োজন আমাদের। আবার দেখি দেওয়া আছে কিনা। ঠিক আছে, কি লেখা আছে? অর্ধগোলকটির ব্যাস দেওয়া আছে 14 সেমি। ব্যাস যদি 14 হয় ব্যাসার্ধ কত? জানি আমরা। তার মানে এই জায়গাটা কত? 7 সেমি। আর কি দেওয়া আছে? বিকারটির মোট উচ্চতা। লক্ষ্য করো, বিকারের কি দেওয়া আছে? মোট উচ্চতা। তার মানে কোন জায়গা থেকে কোন জায়গা, উপর থেকে নিচ পর্যন্ত হলো কত দিয়েছে? 13 সেমি। উপর থেকে নিচ পর্যন্ত হলো 13 সেমি। কথা হলো আমার কি সবটার উচ্চ দরকার না চুঙের দরকার? চুং তো আমার এই জায়গাটা, সবটা 13 হলে এই জায়গা কত হবে? 13 থেকে 7। কারণ কি এটা ব্যাসার্ধ, তো এটাই তো এই জায়গাটা। গোলকের তো সব সমানই থাকে। 13 মাইনাস কত? 7।
কত হবে 13 মাইনাস 7 মানে কত হয় 6। দেখো তো সব পেলাম কিনা, আর কোনো সমস্যা আছে করার? ক্লিয়ারলি কনসেপ্টটা? এখন আমরা পাই টু পাই যা যা প্রয়োজন লিখে নেব। প্রথম কাজ হলো ডায়াগ্রামটাকে কমপ্লিট করা। তাহলে কোশ্চেনের মধ্যে প্রথম কার কথা উল্লেখ ছিল রে? অর্ধগোলক না গোলকের না? তাহলে অর্ধগোলকের কি প্রয়োজন আমাদের? ব্যাসার্ধ প্রয়োজন। ব্যাসার্ধ কি দেওয়া আছে এখানে? কি দেওয়া ছিল? ব্যাস। দেখো অর্ধগোলকটির ব্যাস। অর্ধগোলকটির ব্যাস সমান সমান 14 সেমি। নিচে আমরা কি লিখবো? ব্যাসার্ধ r = 14/2 মানে হলো 7 সেমি। তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধ কমপ্লিট, মানে এই গোলকের অঙ্কটা আমরা করতে পারবো। কাজ শেষ। এবার তারপরে কার কথা উল্লেখ ছিল রে? চুঙের। চুঙের কি কি প্রয়োজন? ব্যাসার্ধ এবং উচ্চতা। লেখো, নিচে লেখো। চুংটির ব্যাসার্ধ। আচ্ছা, চুংটির ব্যাসার্ধ তো কোনো উল্লেখ দেওয়া নাই, উল্লেখ আছে এখানে? চুংটির ব্যাসার্ধ মানে কার ব্যাসার্ধ? বৃত্তের অর্ধগোলকের তো ব্যাসার্ধ না? এখানে চুংটির ব্যাসার্ধ সমান সমান কার ব্যাসার্ধ? অর্ধগোলকের ব্যাসার্ধ। লিখুন অর্ধগোলকের ব্যাসার্ধ কত? এটা 7 সেমি। কত হয়ে গেলাম? চুঙের ব্যাসার্ধ মানে কি? অর্ধগোলকের ব্যাসার্ধ, কারণ এই অর্ধগোলকের উপরে চুংটাকে বসানো আছে। আর কি প্রয়োজন? চুংটির উচ্চতা। দেখো চুংটির উচ্চতা h সমান সমান, তো h তো ডাইরেক্ট দেওয়া ছিল না, ইনডাইরেক্ট দেওয়া ছিল। তাহলে এটা কিছু হবে 13 মাইনাস 7। 13 মাইনাস 7 মানে হলো 6 সেন্টিমিটার। তাহলে এই যে সম্পূর্ণ ডায়াগ্রামটা ছিল, দুইটা জিনিসের কম্বিনেশন ছিল। কি কি? অর্ধগোলক আর চুং। মানে এই চুং এবং অর্ধগোলকের অঙ্ক করার জন্য যা যা আমাদের প্রয়োজন তা কি আমরা বের করলাম না করলাম না? বললাম তো। এবার তারা যা বলেছে তাই করবে। কি বলবো দেখা আছে এখানে? বিকারটির ভেতরের তলের ক্ষেত্রফল। বিকারের ভেতরের তলের ক্ষেত্রফল। লক্ষ্য করো, এই সম্পূর্ণ যে বিকারটা আছে এটার নিচের তলটার ক্ষেত্রফল। তলের ক্ষেত্রফল বলতে এটা কি সমতল নাকি পার্শ্বতলটা? পার্শ্বতল। সবটা বিকার মানে সবটা। আর এই সবটা বিকার তৈরি হইতে কি প্রয়োজন হচ্ছে? একটা অর্ধগোলক, একটা চোঙ। ঠিক আছে? আমরা লিখবো বিকারটির, যেভাবে লেখা আছে, বিকারটির ভেতরের তলের ক্ষেত্রফল। আমরা নিজের থেকে বানিয়ে লেখা কিছু দরকার নেই। দেখো বিকারটির ভেতরের তলের ক্ষেত্রফল সমান সমান। দেখো তোমরা ভেতরের তলটা প্রথম যে নিচের অংশটা, নিচের অংশ দেখতে কি সমতলে? অর্ধগোলকের, মানে কি অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস উপরেরটা দেখতে কিসের মতো? চুঙের কি তল? পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস চুঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। লিখলাম। এখন প্রথম লিখলাম কি? অর্ধগোলকের পার্শ্বতল। সূত্র কি ছিল? সূত্র মুখস্থ আছে আমাদের, গত ক্লাসে করেছিলাম। অর্ধগোলকের পার্শ্বতল মানে কি ছিল? কি ছিল? না, এরকম কিছু ছিল না। 2/3 দিয়ে ছিল আয়তন সূত্র। গোলকের ক্ষেত্রফল সূত্র কি ছিল? 4πr²। তো অর্ধ হলে কি হবে? তার 2πr²। সমগ্র তল হলে হয় 3πr²। ঠিক আছে? তাহলে অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? 2πr²। বসাও প্লাস চুঙের পার্শ্বতল সূত্র কি ছিল?
2 বাই RH 2 বাই RH লিখলাম ইকুয়াল টু 2 লিখো পায়ের মান কত রে 22/7 r স্কয়ার মানে r দুইবার আর কত এখানে 7 না 7 ইনটু 7 প্লাস 2 পাই RH 2 এর জায়গায় তো 2 লিখলাম পাই মানে কত 22/7 এটা আমরা আগে থেকে জানি পাই মানে হলো 22/7 যদি না পায়ের মান দেওয়া থাকে RH আর কত 7 h কত বের হয়েছে আমাদের h হয়েছে 6 সবটাকে ব্র্যাকেট দিয়ে সেমি স্কয়ার তাহলে দেখো তো প্রথম পার্টের মধ্যে উপরে 7 নিচে 7 কাটতে পারি না আমরা হ্যাঁ কাটলে কি থাকে 2 * 22 কত হয় 44 44 ইনটু কত 7 44 কে 7 দিয়ে ইনটু করলে কি আসে রে 4 7 28 4 7 28 29 30 308 লিখলাম প্লাস পরের পাটা দেখি 7 7 কাটতে পারলাম 2 * 22 কত আসে 44 ইনটু কত 6 4 6 24 4 24 25 26 264 সেমি স্কয়ার এখন প্লাস করে দাও 8 + 4 12 12 এর 2 ক্যারি আছে 1 6 + 1 7 7 + 0 7 7 হয় এখানে আসো কত 572 বর্গ সেমি বলেছিল সম্পূর্ণ বিকারটির ক্ষেত্রফল নির্ণয় করো তো হলো কি বিকারটির ভেতরের তলের ক্ষেত্রফল হলো 572 বর্গ সেমি বুঝলাম কি না কনসেপ্টটা যদি আমরা এই অঙ্কটা বুঝতে পারি বাকি যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমরা শুধু এই স্টেপটাই ফলো করব প্রথম দেখব কোশ্চেনে কার কথা উল্লেখ আছে তাকে আঁকবো তার উপরে কাকে বসানো আছে বা তার নিচে কাকে বসানো আছে তাকে আমরা চিত্র আঁকবো চিত্র আঁকার পরে কি প্রয়োজন আমাদের যার নাম দেওয়া আছে তাদেরকে বের করার জন্য কি কি দরকার আর তারপরে ডাইরেক্ট সূত্র শেষ অঙ্ক ঠিক আছে তো আরেকটা অঙ্ক করি আমরা তাহলে কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে নাম্বার 3 নম্বর অঙ্কটা তোমরা নিজে নিজে পড়ে চিত্রটা ড্র করার চেষ্টা করো 3 নম্বর অঙ্কটা আছে নিজে পড়ো এবং চিত্র আঁকো তোমার লেখা আছে একটি খেলনার উপরের অংশ 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট শঙ্কু দেখো উল্লেখ পেলাম কিন্তু কেমন সে শঙ্কু খেলনার কোন জায়গাটা বলেছে তারা উপর জায়গাটা উপরটা কিসের মতো শঙ্কুর মতো আর কি বলেছে তারা যার সমান ব্যাসার্ধের একটি অর্ধগোলকের উপর বসানো বাস কি পেয়ে গেলাম আমরা শঙ্কু কার উপর বসানো আছে নিচেটা কিসের মতো হবে আঁকো চিত্র নিচেরটা বলেছে অর্ধগোলক এটা অর্ধগোলক আছে উপরটা বলেছে কি শঙ্কু উপরে একটা শঙ্কু আছে সোমরাজ দেখ কতরে এই যে অর্ধগোলক লিখলাম উপরে দেখতে কিসের মতো শঙ্কুর মতো শঙ্কু আগে উপরে একটা বাস এই হলো আমাদের ডায়াগ্রাম ঠিক আছে আবার কথা হবে নিচেটা অর্ধগোলক তার কি প্রয়োজন কোন জায়গাটা হলো এটা ব্যাসার্ধ উপরটা কিসের মতো শঙ্কু শঙ্কুর কি প্রয়োজন ব্যাসার্ধ তো শঙ্কু ব্যাসার্ধ তো গোলকেরই ব্যাসার্ধ এটা কি তার উচ্চতা আর এটা কি তার তির্যক উচ্চতা কারণ শঙ্কুর মধ্যে আরেকটি লাইন ছিল কি তির্যক উচ্চতা আবার দেখি আমাদের কি কি দেওয়া আছে কি কি প্রোভাইড করা আছে ঠিক আছে কি লেখা আছে প্রথমে একটি খেলনার উপরের অংশ 3.5 সেমি ব্যাসার্ধের 3.5 সেমি কি একটা ব্যাসার্ধ ব্যাসার্ধ কত এটা 3.5 সেমি যদি কোন কারণে দেখি চিত্রের মধ্যে আমরা লিখতে অসুবিধা হয় তাহলে এর দিয়ে আমরা বের করে লিখতে পারি হলো এটা আর কি দেওয়া আছে খেলনাটির উচ্চতা 15.5 ঠিক আগের মতো খেলনাটির উচ্চতা মানে কি তারা কোনটা দিয়েছে রে এখান থেকে শুরু করে সবটা দিয়েছে কত 15.5 সেমি তা আমার কি সবটা দরকার না শুধু শঙ্কুর দরকার শঙ্কুর দরকার তো শঙ্কু কোন জায়গাটা এই জায়গাটা না তাহলে 15.5 মাইনাস 3.5 বাস
এটা হবে কত 12 না? তীর্যক উচ্চতা কি উল্লেখ করা আছে? না। তাহলে আমরা লিখবো না, দেখি যদি প্রয়োজন হয় তাহলে করব। ঠিক আছে, ফার্স্ট স্টেটমেন্ট লিখো। তো প্রথম কে ছিল অর্ধগোলক। আমরা কি লিখবো? অর্ধগোলকের কি দরকার? গোলক মানে কি দরকার? ব্যাসার্ধ। দেখো অর্ধগোলাকার অংশের, ঠিক আছে, দেখো এখানে তো অংশ বলেছে, ডাইরেক্ট কিন্তু বলেনি যে অর্ধগোলক, অর্ধগোলাকার অংশ বলেছে। দেখো অর্ধগোলাকার অংশের, অর্ধ গোলাকার অংশের ব্যাসার্ধ r equal to 3.57 লিখলাম অর্ধগোলাকার অংশের ব্যাসার্ধ। বলো কমপ্লিট। উপরে কে ছিল? শঙ্কু। শঙ্কুর কি দরকার? প্রথমে ব্যাসার্ধ। দেখো শঙ্কু আকৃতির অংশের, তো শঙ্কু আকৃতির অংশের ব্যাসার্ধ যেটা আছে এটা কার সমান? অর্ধগোলকের। দেখে নাও সমান সমান অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ মানে কত? এটা 3.57। বাস, শঙ্কুর ব্যাসার্ধ লিখে নিলাম। তারপরে শঙ্কুর কি প্রয়োজন? উচ্চতা লিখে নাও। শঙ্কু আকৃতি অংশের উচ্চতা, উচ্চতাকে আমরা ধরি কি? এইচ। এইচ কি ডাইরেক্ট দেওয়া ছিল না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট। এর করে দেখাও 15.5 মাইনাস 3.57 মানে হলো 12 সেমি। পেয়ে গেলাম তো? এখন যেহেতু শঙ্কুর আরেকটা জিনিস প্রয়োজন। কি প্রয়োজন? তীর্য উচ্চতা অর্থাৎ এল প্রয়োজন। ঠিক আছে, এলটা আমি করবো কি করবো না বললাম না, ডিপেন্ড করবে, প্রয়োজন হলে করবো নতুবা করবো না। দেখো তো তারা কোশ্চেনের মধ্যে কি বের করতে বলেছে এখান থেকে? খেলনাটির সমগতলের ক্ষেত্রফল। তো প্রথমে তোমরা কিসের মধ্যে দেখতে? অর্ধগোলকের কোন অংশটা? পার্শ্বতল। ঠিক আছে না? সূত্র কি? অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? 2 পাই r স্কয়ার। তো তার জন্য যা যা প্রয়োজন আছে আমাদের কাছে, উপরটা দেখতে কিসের মতো? শঙ্কু। শঙ্কুরও কি দরকার? পার্শ্বতল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? হ্যাঁ, পাই আর এল। পার্শ্বতল ছিল। আর সমগতল কি ছিল? 2 পাই আর প্লাস। তো এখন আমার শঙ্কুর কি সমগতল প্রয়োজন নাকি পার্শ্বতল প্রয়োজন? তো পার্শ্বতলের সূত্রের মধ্যে কি এল এর কত উল্লেখ আছে? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল। শিওর তো? কনফার্ম তো? শঙ্কুর পার্শ্বতল মানে কি? পাই আর এল। তো এল এর প্রয়োজন হলো আছে, তাই না? তাহলে লেখো শঙ্কুটির। তো আমি এই জায়গাটা একটু শঙ্কুর অঙ্ক আসলে একটু দেখবো যে কি সূত্র প্রয়োজন। যদি আমার এল এর প্রয়োজন হয় তাহলে করবো, নতুবা করা দরকার নেই। কিন্তু ঠিক আছে, শঙ্কুর আকৃতি অংশটির তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল ইকুয়াল টু, দেখো ডাইরেক্ট সূত্র দেওয়া ছিল, তির্যক উচ্চতা বের করার একটা সূত্র ছিল। কি ছিল সূত্রটা? রুট ওভার r স্কয়ার প্লাস r স্কয়ার প্লাস h স্কয়ার। তাহলে r কত এখানে? ব্যাসার্ধটা 3.5, 3.5 স্কয়ার, h কত? 12। আবার 3.5 ইনটু 3.5 না, 3.5 স্কয়ার মানে কি 3.5 এর সাথে 3.5 এর ইনটু করা। তো এদিকে শর্ট ট্রিক্স মনে রাখো, লাস্টে কত আছে? এটা 5। 5 স্কয়ার কত আসে? 5 5 লিখলাম 25। যদি লাস্টে একরে করে 5 থাকে তাহলে এই শর্ট ট্রিক্সটা কাজে লাগবে। 5 5 25, এটা কত? 3 এর পরের নাম্বার কত হয়? 4। 3 4 কত? 12। আনসার চলে আসবে। যদি কোনো নাম্বারের ইউনিট ডিজিট 5 থাকে
তাকে স্কোয়ার করতে বলে, তাহলে যেহেতু ইউনিট ডিজিট 5 আছে 5 5 যা 25 লিখবো, আর তারপরে যে নাম্বারটা আছে তার ঠিক পরে ডিজিট নেব, নিয়ে তোমরা ইন্টু করে দেবো। সাপোজ যদি নাম্বারটা এমন হতো, ধরে নাও 7.5 স্কোয়ার, এটা আসতো ইউনিট ডিজিট কত, এটা 5 5 5 স্যার 25, 7 আছে 7 এর পরে কি আসে রে 8, 7 8 56 56, বুঝি কি না? আর পয়েন্ট কোথায় আসবে, এটার মধ্যে একবার ছিল, ডাবল যেহেতু 2 গুণ হবে, 2 গুণ আগে পয়েন্ট বসে প্লাস এখানে কি আছে, এটা 12 স্কয়ার, এটা জানি আমরা 100 কত হয় 44। আবার দেখো এখন রুট ওভার 144 সাথে কত প্লাস হবে 12, ঠিক আছে? এখানে পয়েন্ট আছে নি নাই, এখানে পয়েন্ট আছে, আমরা রাখলাম বলতে 144 প্লাস 12 কত আসে 156, কত আসে 56.25 ইকুয়াল টু, এখন এটাকে কি করতে হবে রে, রুট থেকে বের করতে হবে, ঠিক আছে? আর এটাকে আমরা রুট থেকে বের করব কিভাবে, যদি আমাদের কাছে ক্যালকুলেটর থাকে তাহলে ইজি, একটিভি বের হয়ে আসবে, যদি ক্যালকুলেটর না থাকে তখন আমরা আটকে যাব, তখন কাজ কি, ওইটা ভাঙাতে হয়, ভাঙানোর পরে জোড়া জোড়া বের করতে হয়। তো তার থেকে একটা সহজ নিয়ম আছে, মনে রাখবে এটা সবসময়, যদি ভিডিওটা বড় হয় কিভাবে আমরা করবো, 1 5 6 পয়েন্ট দেওয়া দরকার নেই, ঠিক আছে? পয়েন্ট আমরা পরে বসিয়ে দেবো, যেহেতু এখানে 2 ঘরের পেছনে আছে, আনসার কয় ঘর আসবে 1 ঘর, স্কোয়ারের সময় যত ঘর থাকে তার ডাবল হয়ে যায়, আর স্কোয়ার রুট করার সময় যত ঘরের পেছনে পয়েন্ট থাকে তার থেকে অর্ধেক হয়ে যায়। কয় ঘরের পেছনে পয়েন্ট আছে, তো উত্তর মধ্যে কয় ঘর আসবে 1 ঘরের পেছনে আসবে, ঠিক আছে? আমরা দেখি অঙ্কটা করবো কি হবে, পেছন থেকে জোড়া জোড়া মিলাবি, হলো কি না, জোড়া জোড়া পেছন থেকে জোড়া জোড়া মিলাবি, মিলানোর পর দে পাশে কি আছে 1, এমন একটা নাম্বার বল যাকে স্কোয়ার করলে 1 আসে বা 1 থেকে কম আসে, বেশি যেতে না হয়, 1 1 1 কত আসে 1 1 যা 1, মাইনাস এর কত থাকে 0 না, দেখ নরমাল ভাগের সময় কি করি আমরা উপর থেকে একটা একটা নাম্বার নামাতাম না, এই ক্ষেত্রে ওই যে টার্ম দিলাম জোড়া 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 টার্ম দেয়, কত আছে এটা 56, আনসারটা কত এখানে 1, তার ডাবল কত হয় 1 এর ডাবল 2, বসালাম। তো এই ট্রিক্সটা মনে রাখ, কিন্তু এটা কাজে লাগবে, এটা ঠিক আছে 2 বসালাম, আর এখানে একটা নাম্বার বসো, যে নাম্বারটা এখানে বসাবো আমরা সেই নাম্বারটা দিয়েই সবটাকে ইনটু করতে, যাতে কত আসে 56 আসে বা তার থেকে কম আসে, বেশি হলে হবে না। সাপোজ এখানে আমি 1 বসলাম, 1 দিয়ে সবটাকে ইনটু করতে হবে, এখানে 1 বসলে কত আসলো, এটা 2 1 কত আসলো 21, 21 কে 1 দিয়ে ইনটু করলে কত আসে 21, 56 থেকে কম হলো না, 2 বসাও কত হবে তাহলে এটা 22, 2 দিয়ে ইনটু করলে কত আসে 44, তাও 56 থেকে কম, 3 বসাও কত হলো 23, 23 কে 3 দিয়ে ইনটু করলে 3 3 9 69, বেশি হয়ে যায়, তাহলে কমটা কত 2 না, লেখো 2 উপরে 2 লিখলাম, তো কত আসবে 44, মাইনাস করো কত আসবে এখান থেকে 2 1, উপর যে নামবে কত রে 2 5, আর যেটা আছে তার ডাবল 12 ডাবল কত রে 24, এবার সেম ভাবে আবার এখানে নাম্বার বসাও, মনে মনে কত বসাবে 1 বসালে কত আসবে 241, 1 দিয়ে ইনটু করলে 241 আসবে, আসলো না তো, এখানে 2 বসালে 2 2 4 উত্তর কি মিলেছে, এটা লাস্টে মিলবে কিন্তু 5 দিয়ে করি, 5 দিয়ে করলে 5 বসালাম এখানে 5 5 4 25, 25 এর 5 কি আছে কত 2, 5 4 4 20, 20 প্লাস 2 কত আসে 22 এর 2 কি আছে কত 2, 5 2 4 10, 10 প্লাস 2 12 মিলে গেল তো, 5 বসা 1 2 2 5 পেলাম কত 125, পয়েন্ট কয় করে হবে এটা
একর, এত সেমি। বাস, তীর্যক উচ্চতা আমরা বের করে নিলাম। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা অঙ্ক করতে গিয়ে দুটো জিনিস শিখলাম। একটা হলো ইউনিট প্লেসের মধ্যে 5 থাকলে কিভাবে স্কোয়ারটা শর্টকাটে করতে হয়, আর একটা হলো বড় সংখ্যা যদি থাকে রুট ওভারের মধ্যে তাহলে কিভাবে করতে হয়। ঠিক আছে, তো সব তো পেয়ে গেলাম আমরা না। এখন তারা কি চেয়েছে এখান থেকে, খেলনাটির সমতলের ক্ষেত্রফল। দেখো খেলনাটির সমতলের ক্ষেত্রফল সমান সমান খেলনাটির সমতলের ক্ষেত্রফল। তো খেলনাটির সমতল মানে কি, কয়টা অংশ এখানে, কি কি, অর্ধগোলকের কি শঙ্কু, তাহলে অর্ধগোলকের পার্শ্বগোলের ক্ষেত্রফল প্লাস শঙ্কুর পার্শ্বগোলের ক্ষেত্রফল। দেখো অর্ধগোলাকার অংশের পার্শ্বতলের ক্ষেত্রফল, প্লাস উপরটা কিসের, শঙ্কু না, শঙ্কু আকৃতি অংশের পার্শ্বতলের ক্ষেত্রফল। প্রথম হলো অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, সূত্র কি 2πr² প্লাস আবার হলো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি πr ব্র্যাকেট দিয়ে সেমি স্কয়ার। এখন 2 এর 2 বসাও, 2 ইনটু পাই কত 2/7 ইনটু দেখো r², আর কত রে 3.5 না, কবে লিখবো আমরা দুইবার, 3.5 ইনটু 3.5 প্লাস পাই আর এল, তাহলে পাই হলো 22/7, আর হলো 3.5, এল হলো কত 12.5, সবটা ব্র্যাকেট দিয়ে সেমি স্কয়ার। এখন দেখো নিচের 7 দিয়ে 35 কে কাটতে পারি না আমরা, কত আসে 0.5, 5 7 35, এক বর্গের পয়েন্ট বসালাম, আর এখানে সেম ভাবে 7 দিয়ে কাটলে 0.5। তাহলে প্রথম অংশ থেকে কি পেলাম আমরা, দেখো তো 2 × 22 কত হয় 44 কে ইনটু করতে বলতে 0.5 দিয়ে, ঠিক আছে, পাটে পাটে করি। প্রথম কত 44, দেখো 44 ইনটু, এখন দেখো এই 5 দিয়ে করিটাকে 5 5 25, হাতে কত আছে 2, 3 5 15, 16 17, লিখলাম 17। পয়েন্ট হবে কোথায়, এখানে ছিল এক ঘর, এখানে এক ঘর, মোট কয় ঘর 2 ঘর আগে পয়েন্ট, প্লাস এখানেও সেম 22 লিখলাম ইনটু, আবার 5 থেকে আগে এটা কেন 5 5 25 এর 5, হাতের আছে 2, 5 দুগুণে 10, 10 এর 2 এ 12, 12 কত 2, হাতের আছে 1, 5 চোকে 5 আর একে 6, পয়েন্ট কয় করে হইব এক ঘর 2 ঘর, 2 ঘর আগে পয়েন্ট, সেমি স্কয়ার। এখন 1.75 কে 44 দিয়ে ইনটু করো, প্লাস 22 কে 6.25 দিয়ে ইনটু করো, করে দেখো আনসারটা কত আসে, প্লাস করে দাও, পাস করো। থেকে এই দুটো ইনটু করলে আসে কত, আসে এরকম 7700 আসে না, আর 2 ঘরের পয়েন্ট আছে পয়েন্ট, আর এটার সময় কি আসে 13750 এরকম আসে, আর 2 ঘর আগে পয়েন্ট বসানো, সেমি স্কয়ার। তাহলে 77 প্লাস 137.50 সেমি স্কয়ার, প্লাস করলে কত আসে, এটা প্লাস করে দিই আমরা 214.50 সেমি স্কয়ার। বুঝতে পারলি কিনা, হ্যাঁ, এই যে 3টা অঙ্ক করছস, দেখ মানে মেন যে টপিকটা অঙ্কটা করার, এই জিনিসটা আয়ত্ত করতে পারছিস তুমি, যে ওই জিনিসটা বুঝতে না পারোস তাহলে কিন্তু আমি একটাকে একটা অঙ্ক করাই কাম করি, যে মেন পুরোটা বুঝতে পারোস যে কিভাবে শুরু করছি আর কি কি লিখছি, স্টেপটা কি ছিল, প্রত্যেকটা অঙ্ক তোরা করতে পারবে। এই 3 নম্বরের মধ্যে কারো কোনো সমস্যা আছে, আর একদম কনসেপ্ট ক্লিয়ার তো সবার, হ্যাঁ
এখন দেখ নাম্বার 4, ঠিক আছে? এখন নাম্বার 4 থেকে বাকি যতগুলো আছে ওগুলো আমি তোদেরকে চিত্র ড্র করে দেবো প্লাস কনসেপ্ট করে দেবো, বাকিটা কাজ তোদের লেখা তো আগে মধ্যে করতে হবে, তাই না? 4 নম্বর যে অঙ্কটা আছে কি বলছে এখানে দেখতো, 7 সেমি বাহু বিশিষ্ট একটি ঘন আকৃতি, কি বলছে এটা 7 সেমি বাহু বিশিষ্ট কি বলছে ঘন। তো প্রথম কি হবে আমরা এটা ঘন। 4 নম্বর দেখো নাম্বার 4, প্রথমে একটা ঘন আঁকতে পারি তোমরা। তো ঘন পেয়ে গেলাম, ব্লকের উপর একটি অর্ধগোলক উপর করে বসানো আছে, অর্ধগোলকটা উপর করে, মনে করো এটা বাটি ধরে এরকম বাটিটা উপর করে বসানো মানে কি এভাবে উল্টা করে, বুঝলাম কি না? তার উপরে কি আছে বসানো বাটি, এখানে একটা বাটি আছে উপর করে বসানো আছে এভাবে, ব্যাস ঠিক আছে। তাহলে ঘনকের কি প্রয়োজন, শুধু বাহু দেওয়া আছে কিনা দেখো, দেওয়া আছে, কোনো ঝামেলা নাই এখানে। উপরে অর্ধগোলক আছে, অর্ধগোলক কি প্রয়োজন ব্যাসার্ধ দেওয়া আছে না, দেখি আমরা অর্ধগোলকটির দেখলে আছে বসানো আছে, অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য সবচেয়ে বেশি কত হতে পারে, আর কইছে কি ঘনবস্তুটির সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? তাহলে দেখো কিভাবে আমরা বের করব যে অর্ধগোলকের ব্যাসার্ধ কত। খুব সিম্পল জিনিসটা, একটা বক্স আছে এরকম, এই যে ঘনকটা ঘনকের উপর যা দেখতে এরকম না, তো গোলক যে বসানো আছে আমি হাইয়েস্ট একটা গোলক কি রাখতে পারি এখানে এরকম না, এই যে তলটা বসানো আছে এটা এরকম ভাবে বসানো আছে না উপরে আছে তো, তাহলে এটা কি গোলকের কি এই জায়গাটা সবটা ব্যাস, আর এটা মানে কোনটা এটা না, মানে ওই গোলকের যে ব্যাসটা আছে সে মানে কি ঘনকের কি বাহু, বুঝছ তো? তো এই ক্ষেত্রে সমস্যা শুধু এখানে অর্ধগোলকের ব্যাসার্ধ দেওয়া নাই, তাহলে আমি কি জানি অর্ধগোলকের ব্যাসার্ধ না থাকলেও ব্যাস তো জানি আমরা ইনডাইরেক্টলি, কিরকম নিয়েছিলাম এটা অর্ধগোলকটির ব্যাস সমান সমান ঘনকের বাহুর দৈর্ঘ্য। তো অর্ধগোলকের ব্যাস কত 7, ব্যাসার্ধ কত 3.5, শেষ। আর কিছু লাগবো? তারা কি চাইছে যে সমতলের ক্ষেত্রফল, ঠিক আছে নে? তাহলে তার সমতলের ক্ষেত্রফল কি দেখতো, প্রথমে কার এটা ঘনকের না, ঘনকের সমতলের ক্ষেত্রফল সূত্র কি 6a স্কয়ার, শেষ তো, প্লাস আবার হইছে অর্ধগোলকটা সূত্র কি 2 পাই r স্কয়ার, কিন্তু একটা জায়গা কত রিপিট হইছে মনে আছে নে, কোনটা ওই বৃত্তটা না ঘনকের উপর যেটা বসানো আছে না, আমাকে সমকতল কইছে, ঠিক আছে? আমি তো 4 দিক পাবো, নিচেটা পাবো, উপরটা পাবো, যে যেটা বসানো আছে সেটা পাবো না আমরা, তাই না? তো তাহলে বাদ যাবে কত মাইনাস পাই r স্কয়ার, প্লাস অঙ্ক শেষ, বুঝলাম কি না? সম্পূর্ণ বস্তুটির ক্ষেত্রফল হলো ঘনকের ক্ষেত্রফল প্লাস অর্ধগোলকের ক্ষেত্রফল, আর যে জায়গাটা চাপ করে রয়েছে মাইনাস পাই r স্কয়ার। পারো না বর্তমানে এটা? হ্যাঁ, নেক্সট নাম্বার 5 দেখো, এই যে এটা তুলে না তোমরা, তাহলে বাড়িতে হেল্প হবে দেখতে। নাম্বার 5, একটি ঘন আকৃতি কাঠের ব্লকের, বাস ঘন আকৃতি কি বলেছে কাঠের ব্লক, ঘন আঁকবো একটা আমরা, আঁকলাম। ঘন আকৃতি কাঠের ব্লকের তল থেকে একটি অর্ধগোলকের গর্ত কেটে নেওয়া হয়েছে, তার তল থেকে কি কাটছে বলছে এখান থেকে একটা এরকম এরকম তলে একটা কেটে নেওয়া হয়েছে, বুঝেছেন? মানে উপর থেকে একটা অর্ধগোলকের মতো অংশ কেটে নিতে হবে, ঘনক ছিল ঘন আঁকলাম, তাতে কেটে নেওয়া হয়েছে মানে কি উপরে হইব না নিচে হইব, এই যে আঁকলাম এটা আঁকা, বুঝছ তো? ঘনক যেহেতু আর অর্ধগোলক যেহেতু অঙ্ক করতে গেলে আমাদের কি কি প্রয়োজন রে, অর্ধগোলকের ব্যাসার্ধ আর ঘনকের বাহু, সেম ভাবে দেওয়া আছে, দেখি আমরা অর্ধগোলকের অংশের ব্যাস দেওয়া আছে, তো অর্ধগোলকের ব্যাস কত লেখা আছে, অর্ধগোলকের ব্যাস কত এখানে
বই দেখো লেখা আছে নাম্বার 5 এল। তো অর্ধগোলকের ব্যাস দেওয়া আছে এল, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? এল বাই 2। আর অর্ধগোলকের ব্যাস মানে কি? ঘনকের কি এটা? বাহু। পাইলাম কি না? অর্ধগোলকের অংশের ব্যাস, ব্যাস হচ্ছে এটা, ব্যাসার্ধ হচ্ছে এটা। তো অর্ধগোলকের ব্যাসার্ধ পাই গেছি আমরা। দরকার কি ঘনকের? ঘনকের বাহুর দৈর্ঘ্য মানে কি? এল। শেষ। সব পেয়ে গেছে তো? তারা কি চাইছে? অবশিষ্ট ঘনবস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল। অবশিষ্ট ঘনবস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো অবশিষ্ট যেটা আছে এটা কি? একটা ঘনক। আর যে যেটা কেটে নিচ্ছে এটা কি? ঘনকের। তো ঘনকের যে অংশটা আছে তার ক্ষেত্রফল কত? ঘনকের ক্ষেত্রফল কি দেখলাম, ঠিক আছে? সবটাই করছে এখান থেকে। সাথে এক কোন জায়গা দেখতো কি বুঝলাম, যেটা কেটে নিচ্ছে সেটা তো শেপ তৈরি হয়েছে একটা। কার শেপ এটা? অর্ধগোলকের। সূত্র কি? 2 পাই r স্কয়ার। বাদ যাবে কোন জায়গাটা? জায়গাটা মাইনাস r স্কয়ার। শেষ নেই। নাম্বার 6 একটি ওষুধের ক্যাপসুল চুম্বাকৃতি দেওয়া আছে এটা, ঠিক আছে? চিত্রটা দেওয়া আছে বাকি আমরা এটা দেওয়া আছে কত? 5, এটা হচ্ছে 5 আর শব্দ হচ্ছে 40। আচ্ছা লক্ষ্য করতো চিত্র রাখলাম এটা। এখানে তো আমরা কি বুঝতে পারলাম তার মধ্যে কি কি শেপ আছে দেখতো? গত ক্লাসে পড়াইছিলাম এটা। কি কি শেপে তার মধ্যে আছে? মাঝখানটা কিসের মতো? আয়তক্ষেত্রের মতো। ক্যাপসুল কি কি বক্সের মতো হয়? চুঙের মতো হয়। তাহলে মাঝখান অংশ কিসের মতো? চুঙের মতো। আর এটা কিসের মতো? অর্ধগোলকের না? অর্ধগোলকের অংশের এই সবটা দেওয়া আছে। সবটা মানে কি? তার কি যে এটা কি তার অর্ধগোলকের ব্যাস দেওয়া আছে, এটা না ব্যাসার্ধ দেওয়া আছে? ব্যাস। এই সবটা মানে কি? অর্ধগোলকটা কি ব্যাস না? চিত্রটা হ্যাঁ কোনটা? বইয়ের মধ্যে তো দিছেই ভাবে মাঝখান মধ্যে করছে, মাঝখান মধ্যে পারতে না তো এই শেপটা টুকরা করবে, দুটো টুকরা করবে, একটা চোঙের মতো আর একটা অর্ধগোলকের মতো, ঠিক আছে? তাহলে এ দেখ এইদিকে যে অর্ধগোলকটা আছে তার ব্যাস কত? আমরা কি লিখুম যে এই সম্পূর্ণ ক্যাপসুলটি মাঝখানের অংশটি দেখতে কিসের মতো? এটা লিখুন কিন্তু নিজের ভাষা। সম্পূর্ণ ক্যাপসুলটি মাঝখানের অংশটি দেখতে কিসের মতো? চোঙের মতো। আর দুই প্রান্তে দুইটা অর্ধগোলকের অংশ আছে। অর্ধগোলকের ব্যাস কত? 5। তার ব্যাসার্ধ কত? 2.5। আবার চোঙের তার ব্যাসার্ধ যদি হয়ে থাকে 2.5, যেটা না এটা কত? 2.5 না? চোঙের উচ্চতা কত রে? সব করেছে 14। চোঙ তুই জায়গাটা 14 মাইনাস কত হইব? 5। কেমন দেখতো? সবটা হইছে 14, চোঙ তুই জায়গাটা, হ্যাঁ? তো সবটার থেকে এই জায়গা বাদ যাবো না? কত গেছে? 2.5। আবার এদিকে এটা বাদ না? 2.5 প্লাস 2.5 কত আসে? 5। 14 মাইনাস কত? 5। কত হয় ওটা? 9। তো চোঙের উচ্চতা কত পাইছি? 9। ঠিক আছে? অর্ধগোলকের ব্যাস কত? 5। অর্ধগোলকের ব্যাসার্ধ কত? 2.5। শেষ নি? পড়তে পারবেন নি? অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঠিক আছে? ওটা আছে তো দুইটা না? পড়তে পারো। চোঙের ব্যাসার্ধ কত? চোঙের ব্যাসার্ধ কত? এই ব্যাসার্ধ কত? 2.5। চোঙের উচ্চতা কত? 9 না? তাহলে দেখ তার ক্ষেত্রফল কি হবে দেখতো? প্রথম তো চোঙেরটা না, চোঙের ক্ষেত্রফল সূত্র কি? মানে পার্শ্বতল ক্ষেত্রফল 2 পাই আর লিখলাম, তাই তো? আর দুই প্রান্তে কয়টা আছে? দুইটা। কত লিখুম? 2। তারা দেখ কিসের মতো? তারা অর্ধগোলক। অর্ধগোলকের ক্ষেত্রফল সূত্র কি? 2 পাই r স্কয়ার। উত্তর আইব নি? হ্যাঁ, মাঝখানটা চোঙ, দুই দিকে দুইটা অর্ধগোলক। শেষ নেই? এই দেখ কনসেপ্ট বুঝলে কিভাবে ইজি হয় না? সবগুলি সেম। তো বললাম না কোশ্চেন দেখবো না আমরা,
যে কোশ্চেন দেখছো, যে কোশ্চেন বড় 3 লাইন 4 লাইন, এই অঙ্ক পারতাম না, তার দ্বারা অঙ্ক সম্ভব না। আর যে কোশ্চেন দেখে আমি কনসেপ্ট দেখুন কি লেখা আছে তা দেখুন, সে পারবে। অর্থ হচ্ছে এটা। ঠিক আছে, নাম্বার 7 কি লেখা আছে প্রথমে, একটি চুম্বাকৃতি তাবু যার উপরের অংশটি শঙ্কুর মতো। কি বুঝছো তুমি এটা? চুম্বাকৃতি তাবু আছে, তার উপরের অংশ কিসের মতো? শঙ্কুর মতো। তো এখন না, চুম্বাকৃতি তাবু উপরের অংশ কিসের মতো কইছে? শঙ্কুর মতো। তো এটা তাবু আঁকো চুঙের মতো, আঁকলাম তাবুটা চুঙের মতো, তার উপরের অংশ কিসের মতো দেখতে কইছে? শঙ্কুর মতো। এটার কঠিন কিছু আছে? হ্যাঁ, বাস দেখলাম, চুং পাইলাম, আর কি পাইলাম? শঙ্কু পাইলাম। আচ্ছা, আর কি কি দেওয়া আছে এখানে দেখি। যদি চুংটির চুঙাকৃতি অংশের উচ্চতা এবং ব্যাস যথাক্রমে, সব দেওয়া আছে। চুঙাকৃতি অংশের উচ্চতা কত দেওয়া আছে? 2.1। চুংকুটা না, তার উচ্চতা কত? 2.1। আর কি দেওয়া আছে? ব্যাস, ব্যাস কত? 4। ব্যাস কত রে? ব্যাস কত বেটা? 2। পাইছি নি? চুং কমপ্লিট নি? চুঙের কি লাগে? ব্যাস তো লাগে আর উচ্চতা লাগে। পাইছি না আমরা? পরের লাইন কি কইছে? উপরের অংশের তীর্যক উচ্চতা হচ্ছে 2.8। উপরের অংশ কিসের দিছে? চুঙের, শঙ্কু। শঙ্কুর কি কি থাকে? ব্যাসার্ধ, উচ্চতা, তীর্য উচ্চতা। তারা কি দিছে এটা? এল দেওয়া আছে না? কত? 2.8। পাইলাম এটা এলটা। আর তার ব্যাসার্ধ কত শঙ্কুর? 2। নাই কোনটা? উচ্চতা। উচ্চতা লাগবে কিনা আমরা দেখব, ঠিক আছে? আর লাগলে বের করতে পারতাম না আমরা। শঙ্কুর উচ্চতা সূত্র কি দেখে বলতো? শঙ্কুর উচ্চতা সূত্র কি? এলো দেওয়া আছে, আরো দেওয়া আছে, এইচ বাড়বে কিনা? তো পাইছি নি? চুঙের কি পাইছি? উচ্চতা 2.1, ব্যাসার্ধ হচ্ছে 2। শঙ্কুর ব্যাসার্ধ কত? 2, উচ্চতা হচ্ছে এটা বাড়িব, আর উচ্চতা দেওয়া আছে। সব শেষ নি? লাস্ট কি হয়েছে? হয়েছে তাবুটির তৈরির জন্য ক্যানভাসের ক্ষেত্রফল নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে ওই তাবুর ক্ষেত্রফল নির্ণয় করতে হয়েছে। বুঝা গেছে নি? তাবুর ক্ষেত্রফল কিভাবে করবো আমরা? এই শেপটা আসলো না, সূত্র কি? প্রথমে নিচেটা কিসের মতো দেখতে? চুঙের মতো। চুঙের কি সমতল লেখুম না পার্শ্বতল লেখুম? পার্শ্বতল, তাই না? সূত্র কি? 2π আর প্লাস উপরের অংশ শঙ্কু আকৃত অংশের সূত্র কি? শঙ্কুর পার্শ্বতল ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতল ক্ষেত্রফল কি ছিল? পাই আর এল। তবে দেখো তো এই অঙ্কটার মধ্যে কি আমার এসে দরকার ছিল? এই অঙ্কের মধ্যে শঙ্কুর এসে দরকার আছে নি? তাহলে করতাম না আমরা এটা। লাগে করুম, ওইটাই বলছি, শঙ্কু আইলে আগে চেক করুম আর কোন সূত্র দরকার। ওই সূত্রের মধ্যে কি এইচ আছে? থাকলে বের করুম। ওই সূত্রের মধ্যে কি এল আছে? থাকলে বের করুম, বের করুম। শেষ না এটা? হ্যাঁ, এই যে কোশ্চেনটা বড় দেখছো, আমাদের কি বড় এটা? তাহলে একটা চুং দেওয়া আছে, একটা শঙ্কু দেওয়া আছে, তার সব দেওয়া আছে বললাম। লাস্ট কি লেখা আছে? প্রতি বর্গ মিটারে 500 টাকা খরচ হইলে মোট কত খরচ হইব? কত ক্ষেত্র বেরিয়ে গেছে? ঠিক আছে, নগর ক্ষেত্র বেরিয়েছে এক্স। 1 বর্গ মিটারের খরচ কত? 500 টাকা। এত বর্গ মিটার খরচ কত? 500 ইনটু এত। শেষ, বুঝলি নি? নেক্সট দেখ, নাম্বার 8 বলছে একটি নিরেট চুং। দেখ শেষ, নিরেট চুং কইছে মানে চুং আঁকলাম। আর কি কইছে? একটা চুং উচ্চতা হইছে 2.4, ব্যাস হইছে 14। করে লাই, উচ্চতা কত কইছে? 2.4, উচ্চতা 2.4 সেমি। ব্যাস কত হইছে রে? 1.4। তাহলে ব্যাস কত হইব? 0.7। ব্যাস কত পাইছি কত? 0.7। দেখ এখন আমি কোশ্চেনে কভারে গেছি না, কি কইছে, কি বের করতে হচ্ছে, কিচ্ছু দরকার নেই আমার। আমি চুং পাইছি, চুং আঁকছি, দেওয়া আছে, বসাইছি, কাজ শেষ নেই। নেক্সট পড়লেন কি বলছে? তা থেকে সমান উচ্চতা এবং সমব্যাসের একটি শঙ্কু অংশ কেটে নেওয়া হয়েছে। তা থেকে কি করছে? সমান উচ্চতা সমান ব্যাসের একটা শঙ্কু কেটে নিয়েছে।
কাটে নিলে চিত্রের উপর দিকে না পিছন দিকে সমান, এটা কি এমন হবে দেখতে দেখে লাগে এমন এক লইব মাঝখান দিয়ে এমন করলে সমান উচ্চতা মানে কি উপর থেকে একদম নিচ পর্যন্ত কেমন হবে এটা এমন, ঠিক আছে রে চিত্র শেষ নেই। শঙ্কুর উচ্চতা কত রে? শঙ্কুর উচ্চতা কত? 2.4 সমান হয়েছে। শঙ্কুর ব্যাসার্ধ কত? 7। শঙ্কুর যদি ত্রিজ্যিক উচ্চতা প্রয়োজন হয় করবো না, করতে পারতাম না, আবার সমান হয়েছে না। তো দেখি তাহলে দেখ এত করে কি হবে, কার থেকে এটা নিচ্ছে এটা? চুঙের থেকে। তো চুঙের নিচে ওখানে নিচেটা লাগবো নি, দেখ এটার সঙ্গে নিচে লাগছে না কিন্তু, কারণ তাবু যে টাঙায় দেখবি যারা তাবু টাঙায় মাটির মধ্যে এমনি তাবু টাঙায় না, তাবু কি নিচে মাটির মধ্যে দেয়নি তাই তো, এই কিন্তু এটার মধ্যে আমি নিচে লিখছিলাম শুধুই সাইডে লিখছি। আর এটা তো শঙ্কুতে চুঙেতে কেটে নিচ্ছে, কেটে নিতে গেলে নিচে তল লাগবে লাগবো না। এই চুঙে কি আছে প্রথমে পাঁচশতল, সূত্র কি 2 পাই পাইলাম এটা, আবার কোন জায়গায় লাগবো নিচ জায়গাটা মানে কিসের পাই আর স্কয়ার প্লাস উপর থেকে কাইটা নিলেও আমার কি লাগে রাখবো কিছু দেখতে এটা সূত্র কি পাই আর শেষ বুঝছেন? তাহলে এই জায়গা করলাম, তলটা করলাম, এই জায়গা করলাম করতে। নাম্বার 9 কি হচ্ছে দেখ, নাম্বার 9 এর মধ্যে চিত্র দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, এটা বাড়িতে করবি, চিত্র লেখা আছে, এখানে উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস করে আনবি, ঠিক আছে রে? তাহলে 13.1 এর 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক সবাই করে আনবি, ওকে।